জায়ান ভাবল এই যে দাগটা সেটা কত পুরনো, অথচ এর ক্ষতটা শুকিয়ে গেছে, তবুও দাগটা নিজ অস্তিত্বের জানান দিয়ে রয়ে গেল। তবে ইরহাম সাহেবের সম্পর্কটাও কি তেমন নয়? এই যে তাদের মাঝে ক্ষতটা হয়েছিল, তাও তো আজ সময়ের তাড়নায় শুকিয়ে গেছে, কিন্তু দাগ সেটা কি রয়ে গেছে? হুম, যায়নি তো। সেই দাগটা তাদের মাঝে থাকা পুরনো ক্ষতের জানান দিয়েও আজও রয়ে গেছে। আগের মতো হুটহাট আব্বুর বুকে ঝাঁপিয়ে জড়িয়ে ধরতে না পারা, আব্বুর সামনে কথাটা ফুরিয়ে যাও, এইসব কি ওই দাগটার জন্য নয়? হ্যাঁ তো, এই দাগের জন্যই তো এত কিছু। জায়নের খুব ইচ্ছে হলো দাগটি একটু ছুঁয়ে দিতে। আচ্ছা, এদিকে আব্বু রাগ করবে, কিন্তু সে তো ঘুমিয়ে আছে, তাহলে তো দেখতে পারবে না জান কি করছে না করছে। হ্যাঁ, দেখতে পাবে না যখন, তাহলে একটু ছুঁয়ে দেওয়াই যাক। জান নিজ মনে যুদ্ধ করে হাতটা এগিয়ে নিল নিজ তর্জনী বোলাতে একটু একটু আরাম সাহেবের তর্জনীর উপর। হাতটা কাঁপছে জানের, একটু নয় বরং ভীষণ রকম। এটা যে কেউ দেখলে বাথরুমে ভাববে এই যে হাতটা কাঁপছে। এখনো হাতটা কাঁপার মতো কিচ্ছু নেই, তবুও কাঁপছে। এই যে নিজ আব্বুকে একটু ছুতে জানের কত জড়তা কাজ করছে, মনের সাথে দ্বন্দ্ব চলছে। এগুলো যে কারোর কাছে বাথরুমে নেই ঠেকবে, কিন্তু আদতে তা না। এই যে আব্বুকে লুকিয়ে একটু ছুঁয়ে দেখা, এসব জানের আবেগ, যা সে জড়তার দরুন সহসে স্বপ্রকাশে করতে পারছে না। জান ওই কাঁপা কাঁপা হাতে একটু একটু করে ইরহাম সাহেবের পুরো হাতটাই ছুঁলো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আব্বুর ছোঁয়া তাকে ছুঁয়ে কেমন লাগে অনুভব করল। একটু পরে ইরহাম সাহেবের হাতটা নড়ে চড়ে উঠল। জান তড়িৎ হাত সরিয়ে নিল। তবে কি তার ছোঁয়ায় আব্বুর ঘুম ভেঙে গেল? আব্বু কি কিছু টের পেয়েছে? ইরহাম খান চোখ মেলে তাকালেন। জান অপ্রস্তুত বোধ করল খুব। কি বলবে কি করবে তার মাথায় আসছে না। সে নিজের অপ্রস্তুত ভাব কাটাতে মেকি হেসে বলল, আপনি উঠে গেছেন? ও হ্যাঁ, একটু অপেক্ষা করুন, আম্মুকে ডাকছি। জান বাকি সম্বোধন বাকি কথাটা আর বলল না। আবারও জড়তা ঠেকল তার কণ্ঠে। নিজের ভেতরের অপ্রস্তুত ভাবটা যেন চোখে চোখে ফুটে উঠছে। তা লুকাতে সে তড়িৎ উঠে দাঁড়িয়ে কেবিন ত্যাগ করতে উদ্যত হলো। বেরিয়ে যাচ্ছিল, তখনই কর্ণগোচর হলো ইরহাম সাহেবের দুর্বল কণ্ঠে উচ্চারিত কিছু শব্দগুচ্ছ। একবার আব্বু বলে ডাকবি না আব্বা? খুবই তীক্ষ্ণ অথচ স্পষ্ট কণ্ঠে উচ্চারিত শব্দগুলো জায়নের ভেতরটা খুব খুব নাড়িয়ে দিল। থমকে গেল তার পদযুগল, চোখটাও বোধহয় জ্বলে উঠল। জায়ন ঢোক গিলে পিছু ফিরল। ইরহাম সাহেব ইশারায় কাছে ডাকলো তাকে। সে বিনা বাক্যে এগিয়ে গেল বেডের কাছাকাছি। আবারও দুর্বল ক্ষীণ কণ্ঠে ইরহাম সাহেব আওড়ালেন, আমার কাছে একটু বস না আব্বা। কি করুন আবেদন, ফেরানো যে দায়। জান আবারও বসল আগের ন্যায়, চোখের দৃষ্টি নামিয়ে মুখটাকে গম্ভীর করার রাখার ব্যর্থ প্রয়াস করল। কিন্তু চাইলে কি সব সম্ভব? আমাকে ক্ষমা করা যায় না আব্বা? জান মুখ তুলে তাকালো। সে কি বলবে বুঝতে পারছে না। তার আব্বু কি বলে সবটা ঠিক করতে চাইছে, নিজের ইগো ভুলে নিজের দোষ স্বীকার করে নিচ্ছে। আমি মানছি, আমি ভুল করেছি, ক্ষমাও চাইছি। আমার ছেলে হয়ে ফেরত আয় না আমার কাছে। জান নিরুত্তর, কিন্তু ইরহাম সাহেব বলতে থাকেন, আমি ওই দিন রাগের মাথায় বলেছি সব। তুই তো জানিস তোর আব্বুর রাগ কেমন। একটু বুঝলি না আমাকে আব্বা? জায়নের খুব করে বলতে ইচ্ছে হলো, ওই দিন না আব্বু 8 বছর হতে চলেছে। আট 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 8টা বছর কম সময় নয় কিন্তু। হ্যাঁ জানি আমি তোমার রাগ কেমন, কিন্তু তুমি সেদিন খালি রাগ করতে সীমাবদ্ধ ছিলে না। তোমার তীক্ষ্ণ কথায় আমি বেশি কষ্ট পেয়েছি, খুব 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 বেশি আব্বু। আমার আগে জায়ান হয়ে যা, তোকে অনেক কটু কথা বলেছি আমি, ভুলে যা আব্বা। কিভাবে ভুলবে সে? 8টা বছর তো গেলই, ভুলতে পারলো কি? পারেনি সে, একটুও পারেনি ভুলতে। পারেনি বলেই তো আজ এই দশা। কিন্তু সে প্রত্যুত্তর করছে না, মূলত করতে পারছে না। ইরহাম সাহেব তার দুর্বল হাত জোড়া একসাথে জোর করে বলল, আব্বা, আমি ক্ষমা চাইছি আবারও। আবার আমার আগের জায়ান হয়ে যা, একটু অভিযোগ সুযোগ দেব না, কথা দিচ্ছি। আবারও আকুল আবেদন, এলোমেলো কথার গুচ্ছ। জায়ান দিশেহারা।
জানে ভেতরটা যেন দুটো সত্ত্বে ভাগ হয়ে গেছে। এক সত্য বলছে, ভুলিস না জ্যান, তোর প্রতি অনেকগুলোকে। সে তোর দিকটা ভেবে দেখেনি, ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যায় না, আর আগের সব অবাস্তব হয়ে যায়, তাই আর এগোস না তুই। আরেক সত্য বলছি, ফিরিয়ে দিস না জ্যান, তোর আব্বু হয় উনি, তোর আব্বু। ভুল ভ্রান্তি, রাগ, অভিমান যাই হোক, সেটা তোরই আব্বু, ভুলে যাস না তুই। আগলে নে, আগলাতে দে, আবারও খুঁজে নিয়ে 8 বছর আগের বাবা ছেলেকে। জ্যান হার মানল তার দ্বিতীয় সত্তার কাছে, তার আবেগের কাছে। ফিরিয়ে দিল না ইরহাম সাহেবকে। হাতজোড়া তার হাতের ভাঁজে নিয়ে ডাকলো, আব্বু, ও আব্বু। ইরহাম সাহেব হঠাৎ কেঁদে ফেলেন। এবার সাথে সাথে যেন আটকাতে পারল না নিজেকে। শব্দহীন এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল বাম চোখ থেকে। সে অশ্রু লুকাতে মাথা ঠেকালো আব্বুর বুকে। ইরহাম খানও আগলে নিলেন ছেলেকে নিজের বাম হাত দিয়ে যতটুকু পারেন। তার চোখে জল থাকলেও তা দুঃখের নয়, বরং সুখের, স্বস্তির আর প্রশান্তির। এক বাবা ছেলের বহু বছর পর মিলনের অশ্রু, মান অভিমানের পাহাড় ভেঙে আবার নতুন করে ভালোবাসার জন্ম দেওয়ার অশ্রু এটা। জ্যান মাথা তুলল, আবারও আলগোছে বসলো চেয়ারটায়। দৃষ্টি পড়ল বাইরে ইরহাম সাহেবের হাতের তর্জনীতে। ওইদিকে চেয়ে প্রশ্ন করল, তোমার হাতের দাগটা যে গেল না? ইরহাম খান জানের কথার অর্থ উপলব্ধি করতে পেরেছেন। কি বলতে কি বোঝাচ্ছে তার ছেলে, সে বাবা হয়ে ঠিকই জানে। তবুও যথাসম্ভব এড়িয়ে গেল ওই প্রসঙ্গ, এড়িয়ে গেল জানের করা প্রশ্নটি। নিজ থেকেই বলল, এই দাগ হওয়ার পেছনে কাহিনীটা মনে আছে? জান মাথা দুলালো। ইরহাম সাহেব বলেন, আমি তোকে তখন কিছু কথা বলছিলাম, মনে আছে? জান প্রশ্নাত্মক দৃষ্টিতে চেয়ে রইল। তার আদতে মনে নেই। সে বুঝে ইরহাম সাহেবকে বলতে লাগলো, আমাদের জীবনটা একটা বাইসাইকেলের মতো, জাস্ট কন্ট্রোল, লুক, স্টার্টিং অ্যান্ড রান। তখন আমাদের পেছনে অনেক কিছু ঘটে, কিন্তু তার দিকে তাকানো যাবে না, কারণ পেছনে তাকানো গেলেই একটা দুর্ঘটনা ঘটে যাবে। থামালেন তিনি। তারপর জানের চোখের দিকে তাকিয়ে বলল, যেমনটা তোর সাথে হয়েছে। আর একটা দুর্ঘটনা হলো সারা জীবনের দুঃখের কারণ। হয়তো সামনে এমন অনেক কিছু আছে যা আমাদের পেছনে তাকানোর কথা আর কখনো ভাবাবে না। তাই আমাদের উচিত পিছুটান ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়া। হয়তো আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। বুঝছিস কি বলতে চাচ্ছি? মনে পড়ছে? জান মাথা দোলালো। তার আগে মনে ছিল না, তবে এখন বলার পর আবার মনে পড়েছে। জান একটা প্রশ্ন করেছিল অনিশ্চয়তা নিয়ে, আর ইরহাম সাহেবের কাছে সেই এড়িয়ে যাওয়া আরেকটা বিষয় বোঝালেন নিশ্চয়তা দিয়ে। কি বোঝাতে চেয়েছে জান বুঝেছে তা। আর এখন তার সামনে এগিয়ে যাওয়া উচিত, কোনো পিছুটান আঁকড়ে ধরে থেমে থেকে লাভ নেই। জান হাসল বিপরীতে। এরপর তারা আরও অনেক কথা বলল, আলোচনা করলো, জানের কথাদের ঝুলি খুলল, হাসি ঠাট্টা করলো একটু। আর সব দূর হতে দাঁড়িয়ে দেখলো দুজোড়া চোখ, দুজোড়া চোখই টলমলে অশ্রু। সেটাও দুঃখে নয়, বরং সন্তুষ্টির, প্রশান্তি আর তৃপ্তির। সেই দিনের পর কেটে গেছে বহুদিন, মাসখানিক তো হবে। ইরহাম খান এখন দিব্যি সুস্থ, তার চেয়েও যেন ভালো সুস্থ খানভিলার সদস্যদের মাঝের সম্পর্কগুলো। ইরহাম সাহেব এখন হেসে খেলে কথা বলছেন, বেশ প্রাণোচ্ছলভাবে সময় কাটাচ্ছেন বাড়ির সবার সাথে। এই যেন তার এক নতুন সত্তা। এই সত্তা আগের সেই গম্ভীর কাঠখোট্টা গোছের নয়, আর না 8 বছর ধরে দেখে আসা সেই নিস্তেজ ধরনের। এটা আরেক ইরহাম খান। আজ শুক্রবার, সবার কর্মক্ষেত্রে ছুটি আজ, তাই বাড়ির সকল পুরুষই বাসায় উপস্থিত আছেন। লিভিং রুমে চায়ের আসর জমেছে, সাথে রয়েছে মোহনা স্পেশাল পাকোড়া। যদিও আজই প্রথম সে বানিয়েছে, অন্যান্য সময় মীরাই বানায়। জানে বেশ পছন্দের, সেটা জানতে পেরে মোহনাই নিজ থেকে আগ্রহ দেখিয়ে বানিয়েছে, আর সাহায্য করেছে তার বড় মা। এইবারই মেয়েরা তেমন রান্নাবান্না জানে না, বিশেষত ফিয়া আর মোহনা। নেহা যাও কিছু পারতো, তবুও আমাদের কারণে করতে পারতো না খুব একটা। তাদের একটাই কথা, মেয়ে হয়ে যখন জন্মেছে, সে আগ্রহ থাক বা না থাক
রান্নাঘরে তাদের ঢুকতেই হবে, সে আগে হোক বা পরে। আর এমনিতেও মেয়েরা বিয়ের পরে পরের বাড়ি বউ হয়ে যায়, রান্না বান্না না হয় তখনই করবে, বাপের বাড়িতে করবে আরাম আয়েশ। যদিও এই কথার ঘোর বিরুদ্ধে রুবিনা খান। তার মতে তার বৌমাদের প্রথমের যুক্তিটা গ্রহণযোগ্য, তবে শেষেরটা না। মেয়েরা বাপের বাড়িতে যদি রান্নাবান্না ঘরকান্নার কাজ কিছুই না শেখে, তবে পরের বাড়িতে গিয়ে যখন রাঁধতে হবে, ঘর গোছাতে হবে, তখন তো বেশ মুশকিলে পড়তে হবে। না পারলে দোষ তার বাবার বাড়ির সদস্যদেরই হবে, বলবে তার এই মেয়েকে কিছু শিখিয়ে পড়িয়ে বিয়ে দেয়নি। তাই রুবিনা বেগমের মতে বাবার বাড়িতে টুকটাক কাজ হলো শেখা ভালো। পাকোড়া বেশ ভালোই হয়েছে, সকলের বেশ প্রশংসা করেছে। তবে যার জন্য বানিয়েছে সে এখনও নামেনি দোতলা থেকে। এদিকে ইতিমধ্যেই 2 প্লেট পাকোড়া শেষ। সেই বোধহয় একা 1 প্লেটের কাছাকাছি সাবার করেছে। একটা পাকোড়ায় কামড় বসাতে বসাতে মোহনাকে উদ্দেশ্য করে বলল, এসব কি আদৌ পাকোড়া হয়েছে মোহনলালের বাচ্চি? মোহনা মুখ বাঁকিয়ে বলল, পাকোড়া নয়তো কি হয়েছে ফারিস? বড় হই তোর, সম্মান দিয়ে কথা বল। মোহনা মুখ ভ্যাংচালো। তাকে মোহনলালের বাচ্চি বলা? নেহাত আজ এখানে বড়রা আছি তাই, নয়তো সে আজ এই ফারিসের গোষ্ঠীর পিণ্ডি চটকাতো। সে যে ভালো মেয়ে তা বড়দের শেখাতে হবে তো, তাই সে বেশি কিছু বলতে পারছে না, নয়তো বুঝিয়ে দিত এই ফারিসের বাচ্চাকে মোহনা কি জিনিস, বলে কি না কি বানিয়েছে। পকোড়া যখন হয়নি তখন খাচ্ছিস কেন? কে বড় বড় কথা না। এদিকে পাকোড়া কিন্তু ভালোই হয়েছে, তাই তো ফারিস একের পর এক সাবার করেছে। কিন্তু মোহনাকে না জ্বালালে তা হয় না। পেটের ভাত থুকো, পাকোড়াগুলো হজম হবে না, কিন্তু ব্যাপার কি? বিডি যেতে না কেন? ফারিস আবারও আরেকটা খেতে খেতে বলল, কথা বলিস না কেন? কি বানিয়েছিস সেগুলো? অর্ধেক তো পুড়িয়েই ফেলেছিস। এই পোড়া পাকোড়া বানিয়ে এমন ভাব ধরেছিস যেন তুই মস্ত বড় শেফ। তোর থেকে তো রানুমণ্ডলও ভালো বানাতে পারে। মোহনা এবার আর পারল না সহ্য করতে। অপমান করবি ঠিক আছে, তাই বলে এত? সে দাঁত কিরমির করে বলল, তো তোকে খেতে বলেছে কে? গিয়ে রানু মণ্ডলের বানানো পকোড়া খা না। আমারটা কে খেতে বলেছে তোকে? একাই তো একাই তো 1 প্লেট ভোগে পাঠিয়ে দিলি। কি? তুই আমাকে আমাকে খাওয়ার খোটা দিস তুই? তুই জানিস আমি কে? মোহনা অবাক হওয়ার ভান করে বলল, এমা, তুই জানিস না কে তুই? দাঁড়া, আমি বলছি তুই কে। ফারিস বোকা চোখে তাকালো। মেয়েটা আবার কি ফাজলামি করছে কে জানে। মোহনা রয়ে শুয়ে বলল, তুই হলি মোড়ের মাথার হাবু ভাইয়ের লাইট ভার্সন, যাকে গরুর পেট দিলেও রোগা পটকাই থেকে যাবি। গরুর পেট মানে? গরুর পেট মানে গরুর পেট। দেখি বলতো, গরুর পাকস্থলী কয়টা? ফারিস ভোতামুখী বলল, 4টা। তাহলে জানিস দেখছি। আচ্ছা যাই হোক, মূল টপিকে যাই। তুই বলতো হাবু ভাই কেমন? ফারিস একটু ভাবুক হয়ে উত্তর দিল, ওই যে ইয়া লম্বা আর পাটকাঠির মতো শুকনো। হ্যাঁ ঠিক বলেছিস, ওটা তোরই মেল ভার্সন, তুইও তেমন। ফারিস রাগী গলায় বলল, কি যা তা বলছিস তুই? ঠিকই বলছি, তুই এমনই। খেতে কম তো খাস না, তবুও থেকে যাস হাবু ভাই লাইট হয়ে। এই জন্যই তো বলি, গরুর মতো 4টা পেটে হজম করলেও তুই ওই হাবু ভাইয়ের লাইট ভার্সনেই থাকবি। এবার লিভিং রুমে বসা প্রত্যেকটি মানুষের মাঝে হাসির রোল পড়ে গেল। হো হো করে হাসছে সবাই, বাদ নেই ইরহাম সাহেবও। জানের কানও সবটা গেল। সে মূলত সিঁড়ির কাছে দাঁড়িয়ে শুনছে সবটা। তার মুখেও হাসি রেখা। পরিহিত ফুল স্লিভ টি শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে এসে সোফায় বসল রুবিনা আর ইরহাম খানের মাঝে। জায়ানকে বসতে দেখে মোহনা আর 1 মিনিটও দাঁড়ালো না, ওখানে ছুটে গেল কিচেনে পকোড়া আনতে। আর কফিও তো বানাতে হবে। জায়ান যে সকাল সন্ধ্যা নিয়ম করে ব্ল্যাক কফি খায়। মোহনা ভাবে, মানুষ বোধহয় দিনে 1-2বারও পানিও খায় না, যতবার না জায়ান ভাই কফি খায়, তাও ব্ল্যাক কফি উইথাউট মিল্ক অ্যান্ড সুগার। এদিকে সবাইকে হাসতে দেখে অপমানে ফারিসের মুখ থমথমে হয়ে গেল। ইস, বাড়ির সবার সামনে কি অপমানটাই না করলো। আর বাড়ির সবাইও কেউ কিচ্ছুটি বলল না।
উল্টো মজা নিচ্ছে সবাই, হাসছে, সুরসুরি দিয়েছে মতো করে। ফারিসের রাগ হলো। ফারিস ভেবে পেল না কি করবে। এই মেয়েটাকে শায়েস্ত করা দরকার, তাকে অপমান করে সবার সামনে। কিন্তু কি করবে সে? ফারিস ভাবতে ভাবতে মোহনা ততক্ষণে এসে দাঁড়িয়েছে সোফার কাছে, এক প্লেট পকোড়া আর এক মুখ ধোয়া ওঠা গরম কফি নিয়ে। পকোড়ার প্লেটের দিকে তাকি ফারিসের মাথায় চট করে একটা বুদ্ধি এলো। খাওয়ার খোটা দেওয়া না, এবার সে আরও বেশি বেশি খাবে। ওর বানানো খাবার ওকে দেখিয়ে দেখিয়ে খাবে। যেই ভাবা সেই কাজ, ভাবনার বাস্তবায়ন ঘটাতে ফারিস উঠে গিয়ে পকোড়ার প্লেটটা কেড়ে নিল মোহনার হাত থেকে। মোহনা বেচারি হুট করে এভাবে কেড়ে নেওয়ায় থতমত খেলো। ফারিস গিয়ে সোফায় দুপা তুলে আয়েশ করে বসে পকোড়া মুখে পড়তে পড়তে বলল, খোটা যখন দিচ্ছিস তখন আরো বেশি বেশি করে খাবো, তোর ভাগেরটাও খেয়ে নিব, দেখি কে কি করতে পারে, কার বাপের কি হয়। মোহনা রেগে মেগে বলল। হ্যাঁ হ্যাঁ, খা, বেশি বেশি করে খা, পেটটা ফাটিয়ে খা একেবারে। সে তো পারে না ফারিসকে চিবিয়ে খেতে। আর বাকিরা অট্ট হাসিতে ফেটে পড়েছে ফারিসের কীর্তি আর মোহনার মুখের এক্সপ্রেশন দেখে। যেন হাসছে ঠোঁট টিপে মোহনার রাগান্বিত নাস্তানাবুদ হওয়া মুখশ্রী দেখে। আর মোহনা সেই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবার মুখশ্রী দেখল। এখনো হাসছে সবাই। একটু আগে হেসেছে ফারিসের অপমান দেখে, আর এখন তারটা। সবকটা মীর জাফরের খাঁটি বংশধর, আর মহিলাগুলো হলো ঘসিটি খালার আত্মীয়। জান ভাইও তো কম নয়, সেও তো হাসছে লুকিয়ে লুকিয়ে। সে কি ভেবেছে মোহনা দেখবে না? এত সহজ মোহনার চোখ ফাঁকি দেওয়া? আর হাসবে বাই বা কেন? তাও আহম্মকের মতো? আহম্মকের মতো না, আহম্মকই তো। নয়তো হাসি এভাবে, যেখানে তার ভাগেরটাই ফারিস কেড়ে নিল। মোহনার চরম রাগ উঠছে সবচেয়ে বেশি জায়নের উপর। সে ধপ করে কফির মগটা জায়নের সামনে থাকা টেবিলে রেখে আওয়াজ করে সিঁড়ি ডিঙ্গিয়ে দৌতলায় উঠে গেল। থাকবে না এখানে, থেকে কি লাভ? যার জন্য সে বানালো সেই তো খেতে পারল না, উল্টো প্রিয় পাকোড়াগুলোর লুটপাট দেখে হাসছিল। খেলে খান, না খেলে না খান, আপনারই তো প্রিয় জিনিস। মোহনার আর কি। মোহনা চলে যেতেই ফারিস প্লেটটা জায়ানের দিকে এগিয়ে দিল। সে জানে এটা জায়ানের প্রিয়। আর তাছাড়া মোহনা প্রথম বানিয়েছে, বাড়ির সকলের খাওয়ার অধিকার আছে। আর মজাও তো হয়েছে। আর সব কিছু সে তো বলেছে ওই পাগলিকে খেপানোর জন্য। খেপেছেও পাগলি, এমনিতেও সে অনেক খেয়ে ফেলেছে। ওভারলোড যাকে বলে। তাই জায়ানকে দিয়ে দিল বাকি অর্ধেকটা। জায়ানও হাসলো বিপরীতে। জায়ানের আশেপাশ জমে উঠেছে আড্ডা। সে তার আব্বু, মেজ আব্বু আর ছোট আব্বুদের সাথে কিছু বিজনেসের আলোচনা করলো। বিশেষভাবে সতর্ক করলো যাতে ইরহাম সাহেবকে এখন বিজনেসের কোনো বিষয় জানো না হয়। তিনিও যেন নিজ থেকে ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় হস্তক্ষেপ না করেন। ব্যবসা এখন বরং তার মেজ আব্বু আর ছোট আব্বুই সামলাক। পরের কথা পরে। তারাও জায়ানের কথায় সম্মতি জানায়। বেশ কিছুক্ষণ পরে কিছু বলার জন্য উসখুস করছে রুবিনা বেগম। বিষয়টা ইরফাত সাহেবের নজরবন্দি হলো। সে তার মাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে মা, কিছু বলতে চাও? রুবিনা বেগম দ্বিধায় পড়লেন, তবুও ধীরে ধীরে আওড়ালেন। আসলে হয়েছে কি? বলেই থেমে গেলেন। ইরহাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? আসলে আমি চাইছি আমার বড় নাতি নীলাদ্রির বিয়ে দিতে। জান মাত্রই কফির মগে চুমুক বসিয়েছিল। রুবিনা বেগমের কথাটা কানে যেতে সে খুশখুশ করে কেসে উঠল। বাকিস গিলে নিয়েছিল, নয়তো সোজাসুজি ফারিসের মুখে গিয়ে পড়ত। জানের হুট করে লজ্জা লাগছে। ঠিক বিয়ের ব্যাপারে নয়, বয়স যখন হয়েছে তখন বিয়ে তো হবেই। এটা ব্যাপার না, ব্যাপারটা হলো বিয়েটা যে সে মোহনাকে করতে চায়। মোহনা সেদিনের মেয়ে, 18 হলো সবে। সে ছোটবেলায় ঘাড়ে নিয়ে ঘুরেছে, পিঠে চড়িয়েছে। এখন সেই মেয়েকে যদি জান বিয়ে করতে চাই, তাহলে সবাই কি বলবে, কি ভাববে? তার মতো দামরা কিনা একটা পুচককে বিয়ে করতে চাইছে। বিষয়টা লজ্জার হবে না তার জন্য? হবেই তো। আর ছোট আপু, তার ছোট আম্মুই বা কি ভাববে? এসব ভেবে মূলত জায়নের লজ্জা লাগছে। দাদিনটার বলার সময় পেল না। তার উপস্থিতিতে কি বলা যেত না? যেতই তো, এখনই বলতে হলো। ইলহাম সাহেব বললেন। তা না হয় ঠিক আছে, কিন্তু তোমার নাতি কি রাজি? রুবিনা বেগম উত্তর দিলেন, অবশ্যই রাজি। আমি খুব দ্রুতই বিয়ে দিতে চাইছি।
মীরা বেগমের মন খুশিতে বাকবাকুম করে উঠল। ইস, ছেলে বিয়ে দিবেন, তার কতদিনের স্বপ্ন। তিনি ভয়ে ভয়ে বলতে পারতেন না ছেলেকে, পাছে যদি রেগে যাই। এমনিতে যা রকচটা তার ছেলে। তার তো আবি নেহার বিয়ের সময়ই জায়নে বিয়ে দিতে ইচ্ছে হয়েছে। আবি তার ছেলের চেয়ে ৮-৯ মাসের ছোট, সেখানে জায়নে বিয়ে দিতে চাওয়ার ইচ্ছে হওয়াটা খুব একটা ভুল না। ইরহাম সাহেব বললেন, ছেলে যেহেতু রাজি, তাহলে মেয়ে দেখা শুরু করি। কি বলো মীরা? মীরা এগিয়ে এসে স্বামীর পেছনে দাঁড়িয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, দেখা উচিত। ইরফাত সাহেব বললেন, আবিরের তো চাচাতো বোন আছে একটা, মেয়েটা ভারী মিষ্টি, মানাবে আমাদের জায়ানের সাথে। কি বলো বড় ভাইজান? জায়নের মাথায় যেন বাজ পড়ল। আবিরের চাচাতো বোন আবার সাথে ভালো মানাবে? কোথায় জায়ন তার মেয়েকে পছন্দ করেছে, আর সে কিনা বলছে আবিরের বোনের কথা। ইরহাম খান বলেন, ভালোই বলেছিস, দেখেছিলাম গতবার বিয়েতে। বেশ নম্র ভদ্র মেয়েটা। ইলহাম খান বলেন। তাহলে ইলিমাকে জানাই। রুবিনা বেগম বাদ ছেতে বলেন, পাত্রী আমার ঠিক করাই আছে। পাত্রী ঠিক করা আছে। বাড়ির সকলেই বেশ অবাক হলো। রুবিনা বেগম তাহলে একেবারে আট ঘাট বেঁধেই নাতের বিয়ে দিতে নেমেছেন। মীরা জিজ্ঞেস করলেন, কে মা, কাকে পছন্দ করেছেন আপনি? রুবিনা বেগম এক পলক জায়নের দিকে তাকালো, যে উৎসুক নয়নে তার পানে চেয়ে। রুবিনা সেদিকে চেয়ে হালকা হেসে বলল, ফিহা। আমি ফিহার সাথে আমার নীলাদ্রি দাদু ভাইয়ের বিয়ে দিতে চাই। ফিয়া? পাত্রী ফিয়া? খানভিলা লিভিং রুমে যেন বড়সড় একটা বিস্ফোরণ ঘটল। সবার মুখে অবগতার রেশ। সবচেয়ে বেশি অবাক যেন জানি। সে হতভম্ব নেত্রে চেয়ে রইল রুবিনা খানের দিকে। ফিয়া? দাদিন ফিয়ার সাথে বিয়ে দিতে চায় তার? দাদিন কি সব ভুল বুঝলো তাকে? হয়তো। সে পরপর ভাবলো, মাসখানেক আগে দাদিনের আর তার মাঝে বলা কথাগুলো ইস, খুব বড় ভুল হয়ে গেছে। সেদিন সে নামটাই বলেনি দাদিনকে। দাদিনের খুব একটা দোষ নেই এতে, তারই বোঝানোর ভুল হয়েছে। এই ভুল শোধরানো দরকার, নইলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। রূপা বেগম বলেন, আমাদের ফিহার সাথে মা? হ্যাঁ তো, তুমি আর কোনো ফিহাকে চিনো? বোকা বোকা চেয়ে মাথা তোলালো রূপা। হেসে উঠলেন ইলহাম সাহেব মায়ের দুষ্টমিতে তার বইয়ের সরলতা দেখে। দেখে বোঝা যাচ্ছে ভাতিজার সাথে মেয়ে বিয়ে দিতে তার কোনো আপত্তি নেই। আপত্তি বা কেন থাকবে? জায়নের মতো ছেলে পাবে। আর তাছাড়া মেয়েকে বাইরে বিয়ে দেওয়ার চেয়ে জায়নের সাথে বিয়ে দিলে যে চোখের সামনে থাকবে, অন্য ঘরে পাঠাতে হবে না। একমাত্র আদরে মেয়ে তাদের কাছে, তাদের চোখের সামনেই থাকবে। এর চেয়ে ভালো প্রস্তাব আর হয়? রুবিনা ইলহাম খানের উদ্দেশ্যে বলল, আপত্তি আছে তোর ইলহামের মেয়ের সাথে নীলাদ্রি দাদু ভাইয়ের বিয়ে দিতে? ইলহাম সাহেব নাবোধক মাথা নেড়ে সহর্ষে বলেন, না না মা, আপত্তি কেন থাকবে? জানাব্বা যে আমাদের কোটিতে একটা। তোমাদের আপত্তি আছে ভাইয়া ভাবি? শেষের কথাটা ইরহাম সাহেব আর মীরা বেগমের উদ্দেশ্যে বলেছেন। ইলহাম খান তাদের দিকে চেয়ে। ইরহাম খান আর মীরা বেগম একে অপরের দিকে চাইলেন। সত্যি বলতে তাদের আপত্তি নেই খুব একটা। ফিয়াকে তারা ছোট থেকেই দেখে আসছে। তাদেরই মেয়ে ফিয়া। ছেলের বউ হবে, সমস্যা কি? ইরহাম খান চোখের ইশারায় মীরার নিকট মতামত জানতে চান। মীরা চোখের পলকে সম্মতি জানান। ইরহাম খান কিছু বলবে তার আগেই জায়ন জলদ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আব্বু আম্মুর আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে মেজো আব্বু। জায়নের কথায় আরেক দফা বিস্ফোরণ ঘটল যেন। রুবিনা বেগম উত্তেজিত হয়ে বলেন, আপত্তি আছে মানে? আপত্তি আছে মানে আছে দাদি। কিন্তু কেন? কারণ আমি বিয়েটা করতে চাই না। কিন্তু সেদিন যে তুই বললি। কি বলেছিলাম আমি দাদি? এই যে তুই ভালোবাসিস এই বাড়ির মেয়েকে। কিন্তু সেটা যে ফিহাই সেটা তো বলিনি দাদি। রুবিনা বেগম দ্বিধায় পড়ল। আসলেই তো জান যে ফিয়াকে ভালোবাসে, এটা তো বলেনি। সে তো বলেছিল এই বাড়ির মেয়েকে ভালোবাসে। তাই রুবিনা ফিয়ার কথা ভেবেছিল। তবে কাকে ভালোবাসে জান? আর একজনই তো যে আছে বাড়িতে। রুবিনা দরাজ গলায় জানতে চাইল, তবে কি মোহনা? জান নীরব রইল এবার। রুবিনার বুঝতে বাকি রইল না জান কাকে ভালোবাসে। পরিবেশও হয়ে উঠল থমথমে, সেই সাথে ইলহাম দম্পতির মুখশ্রীও। তারা অপ্রত্যাশিতভাবে কাঙ্ক্ষিত প্রস্তাব পেয়েছিল, আর অনাকাঙ্ক্ষিতভাবে সেই বহুল কাঙ্ক্ষিত বিষয় হাতছাড়া হলো। কিন্তু জোর করে যে কিচ্ছু হয় না,
তারা তাই নীরবই রইল। জান উঠে দাঁড়ালো, এগিয়ে গিয়ে বসলো ইলহাম সাহেবের উরুর কাছে। ইলহাম সাহেবের ডান হাতটা হাতের মুঠোয় আজলাই নিয়ে বলল, আমি দুঃখিত মেঝো আব্বু, আমার জন্য তুমি আর মেঝো আম্মু কষ্ট পেয়ে থাকলে। কিন্তু আমার যে কিছু করার নেই। তুমি বলো, জোর করে যে কিছুই হয় না, বিয়ে ভালোবাসা যে একেবারেই হয় না। তাই আমাকে তুমি ক্ষমা করো। তোমরা তোমাদের দুঃখ দিলে, কষ্ট দিয়ে থাকলে। ইলহাম সাহেব হাত বুলিয়ে দিলেন জাহানের মাথায়, তারপর বললেন, কিছু মনে করেনি আব্বা, আমিও তোমার মেজেহাম্মু, জানি জোর করে কিছুই হয় না, তুই গিল্টি ফিল করিস না। জান মাথা তুলিয়ে কিঞ্চিত হেসে বলল, ধন্যবাদ মেঝো আব্বু। আবারও উঠে দাঁড়ালো জান, একই ভঙ্গিতে গিয়ে বসলো ইরফাত সাহেবের উরুর কাছে। ইরফাত সাহেবের হাতটা ধরে বলল, ছোট আব্বু, আমি কিন্তু নির্লজ্জের মতো বলছি। আমি ভালোবাসি তোমার মেয়েকে। আমি নির্লজ্জের মতো বলেছি বলে তুমি আবার আমাকে নির্লজ্জ ভেবো না। আমি কিন্তু খুব লজ্জা পাবো। এই পর্যায়ে হেসে ফেলল সবাই, হাসলো ইলহাম সাহেবেরাও। বাড়ির পরিবেশ এখন স্বাভাবিক হলো। ইরফাত সাহেব এখন একটু স্বস্তি পেলেন যেন, যখন রুবিনা মোহনার নাম উচ্চারণ করলো আর জানি নীরব সম্মতি জানিয়েছিল। সে ভয় পেয়ে গিয়েছিল, কেননা তার মেজো ভাই আর ভাবির চোখে সে স্বপ্ন দেখেছিল এক ঝলকের জন্য জানফিয়ার বিয়ে নিয়ে। পরবর্তীতে মোহনার জন্য যদি তা ভেঙে যায়, যদি তাদের পারিবারিক সম্পর্কগুলোতে ফাটল ধরত, তখন তিনি কি করতেন? পরোক্ষভাবে তার মেয়ের জন্য এত কিছু তিনি যে মেনে নিতে পারতেন না। এখন ওদের হাসতে দেখে ইরফাত সাহেব একটু শান্তি পেলেন। জান আবারও বলল, তো ছোট আব্বু আমার শ্বশুর হবে। আমি কিন্তু কথা দিচ্ছি, খুব ভালো জামাই হব। ইরফাত সাহেব বলেন, ভালো শ্বশুর না হলে কি করবি? কি আর করব, শাহবাগী হব আর কি। ওখানে গিয়ে আন্দোলন করব। তা স্লোগান কি হবে? জান একটু ভাবুক হয়ে বলল, আমি কে, তুমি কে, ভালো জামাই ভালো জামাই, কি চাই কি চাই, ভালো শ্বশুর ভালো শ্বশুর। তারপর ইরফাত সাহেবের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বলেন, চলবে না? জানের স্লোগানে হাসলো বাড়ির সবে। হাসলেন ইরফাত সাহেবও, হেসে বললেন, চলবে মানে? একেবারে দৌড়াবে। তাহলে তুমি রাজি? এমন শাহবাগী ভালো জামাই পেলে রাজি না হয়ে উপায় আছে? তখন দেখা যাবে রাজি না হওয়ায় যখন তখন জনগণের আসামি হয়ে গেলাম। জান উঠে দাঁড়িয়ে তৎক্ষণাৎ জড়িয়ে ধরল ইরফাত সাহেবকে। ধন্যবাদ, ধন্যবাদ তোমায় ছোট আব্বু। ওর পাগলামিতে আবারও হেসে ফেল সবাই। রুবিনা বেগম হাসতে হাসতেই বলল, নাতি আমার এত বি পাগলা থকু বউ পাগলা, আমরা তো টেরই পাইনি। জান সাথে সাথে ছেড়ে দিল ইরফাত সাহেবকে। ইস, আসলে সে খুশির ঠালে অতিরিক্ত করে ফেলেছিল। সে আসলে সব কিছু এতটা সহজে হয়ে যাবে তা ভাবিনি। ভেবেছিল সকলকে মানাতে খুব কষ্ট হবে। যখন দেখলো সহজে সবে মেনে গেল, তাই আর সে নিজেকে ধরে রাখতে পারেনি। আবেগের ঠেলায় খুশি বেশি এক্সপ্রেস করে ফেলেছে। এখন লজ্জায় পড়তে হলো। ইস, তখন তার আবেগ কাজ করেছে, বিবেক নয়। জান মাথা চুলকে মেকি হেসে গিয়ে বসে পড়ল তার সিটে। ফারিস টিটকেরি মেরে বলল, ভাই তুমি দুনিয়ায় আর মেয়ে পেলে না ভালোবাসতে। জান প্রশ্নাত্মক চোখে তাকিয়ে রইল। মানে ওই শাকচুন্নি কেন? জান হাসলো, হেসে বলল, কেন, তোর পছন্দ হয়নি ভাবি হিসেবে? ফারিস বিরস মুখে দুঃখী দুঃখী ভাব করে বলল, আর পছন্দ? এখন ওই শাকচুন্নিকে সারা জীবন এই বাড়িতে সহ্য করা লাগবে। ভেবেছিলাম বিয়ে দিয়ে বিদায় করব, কিন্তু তা তো আর হলো না। আগে মেয়ে হয়ে যে ভাবছিল, এখন সাথে বাড়ির বউ হয়ে আরও যে ভাব বেড়ে যাবে। দরখাস্ত দিয়ে বলতে হবে, ম্যাম অনুগ্রহপূর্বক কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনার মহামূল্যবান সময় থেকে কি মিনিট দুয়েক ব্যয় করতে পারবেন এই অধমের জন্য? ফারিসের কথা শেষ করতে দেরি, কিন্তু বাকিদের হাসিতে ফেটে পড়তে দেরি হলো না। আর বিরস মুখে তা চেয়ে দেখল ফারিস। আহা, দুঃখ, তার দুঃখ এই জীবনে খুঁজবে না বোধহয়। এখন এই মনলালের বাচ্চির সারা জীবন তার ঘাড় মটকে যাবে। পরপর সবার মুখের দিকে চেয়ে কয়েকটা দীর্ঘশ্বাস ফেল ফারিস। কেউ বুঝল না তার দুঃখ। বৃথা এই জীবন, বৃথা তার। বিকেল গড়িয়ে প্রকৃতি এখন সন্ধ্যার আগ মুহূর্তে অবস্থান করছে। চারিদিকে নিড়ে ফেরার ব্যস্ত পাখিদের কুজন শোনা যাচ্ছে। গোধূলির আলোয় রঙিন আকাশ, সেখানে দেখা যাচ্ছে না রঙের সমাবেশ। কি নিদারুণ সুন্দর এক দৃশ্য! সেই গোধূলির আলোয় ছাদের এক প্রান্তে প্রেম
বিলাসে মত্ত একজোড়া মানব মানবী। অনামিকায় পরিহিত আংটিটি ঘুরিয়ে ফিরে তাড়িয়ে তাড়িয়ে দেখছে মোহনা, আর আবেশে আবেশিত হচ্ছে। তার পাশেই তাকে অবলোকন করতে ব্যস্ত তার প্রিয় পুরুষ, তার হবু স্বামী জায়ান।